হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমরা আগের দিন ইলেকট্রিসিটির পার্ট ওয়ানটা কমপ্লিট করেছিলাম। আজকে ইলেকট্রিসিটির এক্সটেনশন পার্টটাকে আরেকটু এগোবো। তো আজকের ক্লাসের ক্ষেত্রে বলি, আজকের ক্লাসে যে টপিকটা আছে এখান থেকে তোমরা যারা 9-10 পরীক্ষা দিচ্ছ বা 11-12 পরীক্ষা দিচ্ছ, একটা না একটা কোশ্চেন পাবেই। এটা শুধুমাত্র 9-10 মানে এসএসসি বা এসএলএসটির কথা বলছি না, যে কোনো সায়েন্স রিলেটেড, ধরো নিট থেকে শুরু করে বা কোনো এক্সাম যেগুলো হয় ইঞ্জিনিয়ারিং এর এক্সাম, প্রত্যেকটা এক্সামে এই টপিকটা থেকে কোশ্চেন থাকে। সেটা হলো প্যারালাল অ্যান্ড সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। এই অংশ থেকে কোশ্চেন থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি হয় না, সার্কিটের কোথাও কাঠিন্য থাকে, কোথাও একটু সার্কিটটা ইজি থাকে। তো আমরা কয়েকটা স্ট্যান্ডার্ড সার্কিট আমাদের এসএলএসটি তে আসে, এরকম কিছু সার্কিটকে দেখবো, সলভ করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়। তো চলো শুরু করা যাক। দেখ, আমরা প্রথমে দেখব রেজিস্ট্যান্স ইন সিরিজ কম্বিনেশন। রেজিস্ট্যান্স ইন সিরিজ কম্বিনেশন বলতে দেখো, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স এখানে পর 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 কানেক্ট করা আছে। এই তিনটে রেজিস্ট্যান্সের যখন পর 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 কানেক্ট করা থাকে, এটাকেই আমরা বলি হলো সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়। এখানে এটার ক্যালকুলেশনের জন্য বলি, দেখো আমি ধরে নিলাম যে এই কানেকশনটার সাথে একটা ব্যাটারি আমার এইভাবে লাগানো আছে, অর্থাৎ আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ভি এখানে অ্যাপ্লাই করেছি। তার জন্য কি হচ্ছে, এখান থেকে মনে করো একটা কারেন্ট আই যাচ্ছে। এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, দেখো তো এই কারেন্ট কোনো জায়গাতে কারেন্টটা কি ভেঙে যাওয়ার সুযোগ পাচ্ছে? পাচ্ছে না। এই কারেন্ট কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্স দিয়ে ইকুয়াল অ্যামাউন্টেই পাস করছে, কোথাও কারেন্ট ভাঙছে না। তাহলে আমরা বলতে পারি সিরিজ কম্বিনেশনে আমাদের কিন্তু সেম কারেন্ট ফ্লো হয়। কিন্তু এখানে আরেকটা মজার ব্যাপার, এই যে তিনটে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ, তিনটে রেজিস্ট্যান্সের কিন্তু ভোল্টেজটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে। আমি ধরলাম এটা V1, এটা V2, এটা V3। আমরা যদি কেভিএল মানে কার্চফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করলে দেখতে পাবো এই ভোল্টেজটা অ্যাকচুয়ালি এই তিনটে ভোল্টেজের প্লাস করলে আসবে, V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। এবার তোমরা ভাবো প্রথম রেজিস্ট্যান্সটার কথাই। প্রথম রেজিস্ট্যান্সে কারেন্ট কত? আই। অ্যাকচুয়ালি শুধু প্রথমটাই নয়, সবগুলোতেই কারেন্ট আই। তাহলে সবগুলোতে যদি কারেন্ট আই হয়, তাহলে আমার যেটা V1 প্রথমটার ভোল্টেজ, সেই V1 ইকুয়াল টু হবে আমার I ইন্টু R1। সিমিলারলি V2 হবে I ইন্টু R2 এবং পরেরটা হবে I ইন্টু R3। সবগুলো থেকে যদি I কমন নিই, তাহলে পাওয়া গেল R1 প্লাস R2 প্লাস R3। ওকে, এইবার আমাদের ইচ্ছা কি? আমাদের ইচ্ছা আমরা এই তিনটে রেজিস্ট্যান্সকে ব্যবহার না করে তার বদলে একটা কমন রেজিস্ট্যান্স নেব। কি সেই একটা কমন রেজিস্ট্যান্স? মনে করো সেটা হলো আর। এই আরটাকেই তখন বলা হচ্ছে হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো আমরা ধরে নিলাম এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর। তাহলে সেক্ষেত্রে পুরো সার্কিটে নিশ্চয়ই আমার ভি ইকুয়াল টু আই আর হওয়ার কথা। তাহলে এইবার এই দুটো লাইনকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো আর ইকুয়াল টু আসে R1 প্লাস R2 প্লাস R3। এটা তিনটে রেজিস্ট্যান্স নিয়েছি বলে তিনটে যোগ করলাম, চারটে হলে চারটে হতো, এন খানা হলে এন খানা হতো, দুটো হলে দুটো হতো। তো এইখানে আমাদের মনে একটা প্রশ্ন জাগছে। প্রশ্নটা হলো যে এটা আসলে কোন সেন্সে ইকুইভ্যালেন্ট? আসলে এখানে সেন্সটা হলো, তখন চলে আসবে জুলস ল এর কনসেপ্ট। কি সেই জুলস ল এর কনসেপ্ট? বলা হচ্ছে এই যে তিনটে রেজিস্ট্যান্স এই সার্কিটে থাকা অবস্থায় এরা এক্সকিউজ মি, এরা আলাদা আলাদা করে টোটাল যতটা হিট প্রডিউস করে, এই তিনটের বদলে যদি আমরা একটা রেজিস্ট্যান্স নিই, সে একাই ঠিক ততটাই এনার্জি বা হিট প্রডিউস করবে। এটাই হলো আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট। তাহলে এখানে যদি তিনটে 1 ওহম রাখতাম, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হতো 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ 3 ওহম। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো সিরিজ কম্বিনেশন জিনিসটা কি। তাহলে বারবার বলছি, সিরিজ কম্বিনেশন মানে যেখানে সবগুলোতে কারেন্ট সেম ফ্লো হবে, অর্থাৎ যেখানে
রেজিস্ট্যান্স গুলো ঠিক পরপর কানেকশন থাকবে। এবার চলে আসো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা তিনটে সার্কিট নিয়েছি, মনে করো এটা R1 রেজিস্ট্যান্স, এটা R2, এটা R3। এখানেও আমরা ধরে নিলাম যে একটা কিছু পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি বা ভোল্টেজ দ্যাট ইজ V। তাহলে কি হচ্ছে, এখান থেকে কারেন্ট যাচ্ছে I কারেন্ট। এইখানে মজার ব্যাপারটা দেখো, এই কারেন্ট কিন্তু এখানে, কারেন্ট মানে যদি বলি যে ফ্লো অফ চার্জ, তাহলে কারেন্ট কিন্তু এখানে তিনটে আলাদা আলাদা রাস্তাতে ডিভিশন হওয়ার বা কি বলবো ডিস্ট্রিবিউট হওয়ার চান্স পাচ্ছে। আমি ধরে নিলাম, আচ্ছা এরা কি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে? একদমই না। কেন? কারণ রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে বাধা, কারেন্ট যাওয়ার বাধা। যার বাধা বেশি সেখানে কারেন্ট কম যাবে, যেখানে রেজিস্ট্যান্স কম সেখানে কারেন্ট বেশি যাবে। তো সেই হিসাবে আমরা ধরে নিলাম যে এখানে I1 কারেন্ট যাচ্ছে, এটাতে মনে করো I2 যাচ্ছে, এটাতে মনে করো I3 কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা প্রথমে বলতে পারি আমার টোটাল কারেন্ট যেটা, এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3 তে। প্যারালাল কম্বিনেশনের একটা হিসাব বলছে যে প্যারালাল কম্বিনেশন মানে কি? প্যারালাল কম্বিনেশন মানে যেখানে আমার রেজিস্ট্যান্স গুলো বোথ এন্ডে কানেক্ট থাকবে। রেজিস্ট্যান্স গুলো কি থাকবে? বোথ এন্ডে কানেক্ট থাকবে। তাহলে দেখো, আমি যদি R1 রেজিস্ট্যান্সের ভাবি, এর এই এন্ডটা এদিকে আর রাইট এন্ডটা মনে করো এইদিকে, এই লেফট এন্ডটা এদিকে। রাইট এন্ড যেটা এখানে আছে এই পয়েন্ট মানেই এটা, এটা মানেই এটা, এটা মানেই এটা। লেফট হ্যান্ড এখানে আছে, এটা মানেই এটা, এটা মানেই এটা, এটা মানেই এটা, এটা মানেই এটা। অর্থাৎ এই যে টোটাল ভোল্টেজটাই কিন্তু পুরো R1 নিজে পাচ্ছে। একই রকম ভাবে R2 টাও কিন্তু টোটাল ভোল্টেজ V পাচ্ছে, R3 টাও কিন্তু টোটাল ভোল্টেজ V পাচ্ছে। অর্থাৎ আমাদের প্যারালাল কম্বিনেশনে কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে সেম ভোল্টেজ থাকে। ওকে, তাহলে এবার চলে আসো, যদি আমি প্রথম R1 এর কথা ভাবি, তাহলে R1 এর ক্ষেত্রে ভাবলে ওর ভোল্টেজটা যদি V1 ভাবি, V1 ভাবলে হবে না, V1 মানে V, কারণ ওই তো পুরো ভোল্টেজটা V পাচ্ছে। তাহলে V ইকুয়াল টু কি হবে? I1 ইন্টু R1। একই রকম ভাবে এটা মানে I2 R2, কারণ সেকেন্ড রেজিস্ট্যান্সটাও একই ভোল্টেজ, থার্ড রেজিস্ট্যান্সটাও একই ভোল্টেজ, মানে I3 ইন্টু R3। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি I1 মানে আমার হচ্ছে V বাই R1, I2 মানে হলো গিয়ে আমার V বাই R2, and I3 মানে V বাই R3। তাহলে টোটাল I ইকুয়াল টু আসে, V কমন নিলাম, 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এবার টোটাল কারেন্ট মানে হলো টোটাল ভোল্টেজ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R বা R প্যারালাল RP বলে লিখতে পারো। VB গুলোকে উড়িয়ে দাও দুদিক থেকে, তাহলে 1 বাই R প্যারালাল ইকুয়াল টু হবে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটাই হলো আমার প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো এই প্যারালাল কম্বিনেশনের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা থাকে, এইটা তিনটে থাকলে এরকম হবে, দুটো থাকলে দুটো হবে। তো আমরা দুটোর কেসে আসি। দুটোর কেসে 1 বাই RP ইকুয়াল টু মনে করো 1 বাই R1 প্লাস 1 বাই R2। আমরা কমনলি যে ভুলটা করে থাকি, দুটো রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন R1 আর R2 এর মানটা বসিয়ে দিয়ে ওই অবস্থায় ক্যালকুলেট করে যা পাই তাই রেখে দিই। কিন্তু আমরা এখানে দেখো, এটা আমাদের 1 বাই RP, আমরা ফাইনালি RPটাকে আর একবার উল্টাতে ভুলে যাই। সেজন্য আমরা কি করব, এটাকেই আগে একটা ক্যালকুলেশন করে নেব। এইখান থেকে দেখো RP ইকুয়াল টু R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। অর্থাৎ যদি দুটো রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে থাকে, আমরা আর বেশি ফর্মুলার মধ্যে যাব না, আমরা ডাইরেক্ট কি করব, যে দুটোকে গুণ করে ওপরে বসিয়ে দেবো, যোগ করে নিচেই বসিয়ে দেবো। এটাই হয়ে যাবে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে বুঝতে পারলে সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন বেসিক্যালি কি জিনিস। আমাদের এরপর যেটা কাজ হবে সেটা হলো এই কম্বিনেশন গুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে হবে। সবচেয়ে জটিল অংশ হলো আমাদের কাছে যে সার্কিটটা থাকবে, সেই সার্কিটে কোন অংশটা সিরিজ কোন অংশটা প্যারালাল সেটাকে খুঁজে বের করা। একবার সেটা খুঁজে বের করলে ক্যালকুলেশনটা খুব ইজি। আমরা আগেও বলেছি যে এখান থেকে আমাদের একটা কোশ্চেন থাকবেই, সেজন্য আমরা কি করছি, আমরা এই অংশ থেকে একটু বেশি পরিমাণে কোশ্চেন সলভ করব, যতগুলো পসিবল কোশ্চেন হয় একটু সলভ করব। দেখ
প্রথমে এই সার্কিটটা দেখো, এই সার্কিটটাতে আমার তিনটে রেজিস্ট্যান্স আছে, তিনটেই 5 ওহম। এটা এ, এটা বি। আমাদের বের করতে হবে হলো এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো কি করে আমরা এটা করতে পারি? এটা করার আগে দেখো, তিনটে 5 ওহমের রেজিস্ট্যান্স আছে, আর এখানে দেখো একটা ওয়্যার দিয়ে কানেক্টেড, সিম্পলি একটা তার দিয়ে কানেকশন করা আছে, আর কোনো কিছু নেই। তাহলে এটা আসলে কি? এই সার্কিটটা আসলে কি বলতে বোঝায় দেখো, আমরা কিছু নাম দিয়ে যদি বুঝি, মনে করো এই পয়েন্টটার নাম দিলাম 1, এটার নাম দিলাম মনে করো 2, এটার নাম দিলাম মনে করো 3, আর এই পয়েন্টের নাম দিলাম মনে করো 4। তাহলে দেখো 1 নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্ট দেখো কানেক্টেড, 2 আর 4 দেখো কানেক্টেড। তাহলে আমরা 1 আর 3 যেহেতু কানেক্টেড, তাহলে এটা একই পয়েন্ট বলে ভাবতে পারি। আবার 2 আর 4 যেহেতু কানেক্টেড, তাই এটাও এই যে 2 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্ট কানেক্টেড, মানে বেসিক্যালি এই দুটো পয়েন্টই একই। প্রথমে এই যে R1 যেটা প্রথম 5 ওহম রোধ, এইটা কার কার মধ্যে আছে? এটা 1 এবং 2 এর মধ্যে আছে। তার মানে 1 এখানে আছে, 2 এখানে আছে, তাহলে R1টা 1 এবং 2 এর মধ্যে আছে। এবার চলে আসো এই দ্বিতীয় নম্বর R2। এই R2টা কার কার মধ্যে আছে দেখো তো? 2 আর 3 এর মধ্যে কানেক্টেড। এই যে এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে R2টা এর মধ্যে কানেক্টেড। 3 নম্বরটা দেখো 3 আর 4 এর মধ্যে কানেক্টেড, তাহলে 3 কোথায় আছে? এই যে এখানে, 4 আছে এখানে, তার মানে R3টা এইখানে কানেক্টেড। তাহলে দেখো আমরা শুধু এই ছবিটাকে আরেকবার রিশাফল, জাস্ট শাফল করলাম, মানে একটু চেঞ্জ করে নিলাম। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? এটা 5, এটা 5, এটা 5, তাহলে তিনটে 5 ওহম এখানে কি আছে? সমান্তরালে। তাহলে তোমরা খেয়াল রাখবে, তিনটে যখন এরকম থাকবে, ডাইরেক্ট কানেকশন যদি দেওয়া থাকে, এর মাঝখানে কিন্তু অন্য কোনো রেজিস্ট্যান্স নেই, এখানে কিন্তু ডাইরেক্ট তার দিয়ে জোড়া, তখন সিম্পলি তিনটেকে প্যারালাল বলে ক্যালকুলেশন করে নেবে। তাহলে তিনটে 5 প্যারালাল, মানে তখন তার আনসার কি হবে? 1/rp ইকুয়াল টু 1/5 প্লাস 1/5 প্লাস 1/5, যোগ করলে হলো 3/5। এখানে আনসার রেখে আসলে কিন্তু ভুল হয়ে যাবে, উল্টাতে হবেই, কারণ rp ইকুয়াল টু 5/3 ওহম আনসার। আশা করি বোঝানো গেছে। পরের কোশ্চেনে চলো। এইবার দেখো, এটা আগের থেকে ইজি সার্কিট, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তো এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে কে সিরিজে আছে কে প্যারালালে আছে একটু দেখার চেষ্টা করা যাক। ভালো করে ভাবো, এখান থেকে মনে করো কারেন্ট আসছে, এখান থেকে কারেন্ট আসার পর কারেন্টটা দুদিকে ভাঙলো, ভেঙে আবার এখানে অ্যাড হলো। ধরো এখানে I1 কারেন্ট, এখানে I2 কারেন্ট, এখানে আবার I1 আর I2 এসে আবার ফাইনালি দুটো যোগ হয়ে এই I কারেন্ট হয়ে গেল। তাহলে এই যে দুটো, এর দুটোর মধ্যে কিন্তু কারেন্ট ডিফারেন্ট। কারেন্ট ডিফারেন্ট বলতে তার মানে এরা সিরিজ থাকতে পারে না। প্যারালাল আছে কি? অবশ্যই প্যারালাল আছে, কারণ এরও একটা এন্ড কানেক্টেড, এর অন্য এন্ডটাও কানেক্টেড, তাহলে এরা দুজন কিন্তু প্যারালাল। তারপর দেখো ওই সেম কারেন্ট এটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এই দুটো প্যারালাল ক্যালকুলেশন করার পর তার সাথে এই 10 ওহম হবে সিরিজে। তারপর দেখো ওই সেম কারেন্ট তো আবার এটার মধ্যে দিয়েও যাচ্ছে, তাহলে কারেন্ট সেম হলে কি হয়? সিরিজ। তাহলে এটার সাথে এটাও সিরিজে, এটার সাথে আবার এটাও সিরিজে। এবার বলবে যে এখানে কনফিউশনের কি আছে? এখানে কনফিউশনে বলতে আমরা সাধারণত এই একটার নিচে আরেকটা থাকলে আমরা প্যারালাল ভাবি। আমি অনেক স্টুডেন্টকেই দেখেছি যে তারা এই পর্যন্ত ঠিক করে লাস্টের এই টেনটাকেও প্যারালালে ক্যালকুলেশন করে দেয়, কারণ দেখে প্যারালাল মনে হচ্ছে, কিন্তু না। আসলে দেখো এখানে কিন্তু কারেন্ট কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে, অর্থাৎ প্রথমে এই দুটো প্যারালাল, তার সাথে এ সিরিজ, তার সাথে এটাও সিরিজে। তাহলে প্রথমে যদি ওই 20 দুটো প্যারালাল হয়, তাহলে তার ইকুইভ্যালেন্ট কি হবে? 1/rp ইকুয়াল টু 1/20 প্লাস 1/20, দ্যাট ইজ 2/20, মানে 1/10। তার মানে উল্টাতে হবে মাথায় রেখে, rp ইকুয়াল টু হলো আমার 10 ওহম। তাহলে এইটা কত হলো? 10 ওহম। এই 10 ওহমের সাথে এই 10টা কিসে? সিরিজে। তাহলে এই প্রথম 10 আছে, তার সাথে আরো 10 সিরিজে, তার সাথে আরো একটা 10 সেটাও সিরিজে, তার মানে তিনটে 10 মিলে হলো 30 ওহম। তাহলে বোঝা গেল এটা। পরেরটাতে চলো। আচ্ছা, এরপর কিছু ইকুইভ্যালেন্ট সার্কিট আছে
যে ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো সলভ করতে গেলে আমাদের হুইটস্টোন ব্রিজের কনসেপ্টকে একটু কাজে লাগাতে হবে। তাহলে হুইটস্টোন ব্রিজের কনসেপ্টকে যদি কাজে লাগাতে হয় তাহলে আমাদের আগে জানতে হবে হুইটস্টোন ব্রিজ জিনিসটা কি। আসলে হুইটস্টোন ব্রিজ হলো একটা সার্কিট। কি কাজ করে আমার এই সার্কিটটা? এই হুইটস্টোন ব্রিজ সার্কিটটার কাজ হলো আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা। কিভাবে করে? হুইটস্টোন মানে ব্রিজে 4টে রেজিস্ট্যান্স থাকে, একটা গ্যালভানোমিটার থাকে। তো এই 4টে রেজিস্ট্যান্সের এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস দিয়ে ডিনোট করা হয়। মাথায় রাখবে পি কিউ আর এস কখনোই কিন্তু আমরা জিওমেট্রিতে যেমন ব্যবহার করি পি কিউ আর এস, এরকম নয়। পি কিউ আর এস 1 2 3 4। তাহলে কি কাজ করে? হুইটস্টোন ব্রিজের এই পি রেজিস্ট্যান্স এবং কিউ রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স দুটো কিন্তু ফিক্সড। আর রেজিস্ট্যান্সটা হলো একটা চেঞ্জেবল রেজিস্ট্যান্স, মানে আর কে চেঞ্জ করা যায়। আর এসটা হলো একটা আননোন রেজিস্ট্যান্স। এই এস রেজিস্ট্যান্সটাকেই অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হয়। এবার বলবে কি করে করা হয়? ধরো যখন হুইটস্টোন ব্রিজে ক্যালকুলেশনটা করতে হয়, প্রথমেই যেটা করতে হয়, একটা 10 ওহম দুটো রেজিস্ট্যান্স নিতে হয়। ধরো এখানে একটা 10 নিলাম, এখানে মোটামুটি তার রেশিওতে মনে করো একটা 20 নিলাম, তাহলে এখানে 10 আর এখানে ধরো 20। এই দুটো কিন্তু ফিক্সড, আগে থেকে নিতে হয়। আর এই যে আর রেজিস্ট্যান্সটা, এটা হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হয়? এসটা তো আননোন রেজিস্ট্যান্স, আমি জানি না, এটাকেই ক্যালকুলেট করতে হবে। এটাকে ক্যালকুলেট করতে গেলে প্রথমেই আর এর ভ্যালুটাকে কম বেশি বাড়াতে হয়। একটা সময় পর দেখা যায় যে এটা এমন একটা ভ্যালু আসে যার জন্য এই গ্যালভানোমিটারে কোনো কারেন্ট পাস করে না, মানে এখানে গ্যালভানোমিটারের মধ্যে কারেন্টের ভ্যালু 0। তাহলে হুইটস্টোন ব্রিজে গ্যালভানোমিটারে যখন কারেন্টের ভ্যালু 0, সেটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজের ইকুইলিব্রিয়াম পজিশন বা হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা। তাহলে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থায় কারেন্ট কত যায়? কারেন্টটা কিন্তু 0 যায়। এবং এখান থেকে ক্যালকুলেশন করে দেখা যায় যখন সাম্যাবস্থা পাই হুইটস্টোন ব্রিজ, তখন এই পি কিউ আর এস, এই 4টে রেজিস্ট্যান্সের মধ্যে রিলেশন হলো পি বাই কিউ সমান আর বাই এস। এবার দেখো পি আর কিউ তো তুমি প্রথমেই ফিক্সড দুটো ভ্যালু নিয়েছো, 10 আর 20 ধরো, তাহলে বসিয়ে দিলাম 10/20। আর এর ভ্যালুটা তুমি যখন চেঞ্জ করছো, একটা রিওস্ট্যাট দিয়ে সাধারণত চেঞ্জ করা হয়, বা পিও বক্স দিয়েও চেঞ্জ করা যেতে পারে। এই আর এর ভ্যালুটা চেঞ্জ করতে করতে যখন গ্যালভানোমিটারে কারেন্ট 0 হয়েছে, ওই মোমেন্টে দেখে নিলে আর এর ভ্যালুটা কত। এই 3টে মানকে যদি আমরা ফর্মুলাতে বসিয়ে দিই, আননোন এস এর ভ্যালুও আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারি। তাহলে এই হলো হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট। তাহলে হুইটস্টোন ব্রিজে যখন পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়, তখন কি? তখন এর মধ্যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। আচ্ছা, গ্যালভানোমিটারে যদি কারেন্ট না যায়, আমরা যদি গ্যালভানোমিটারের বদলে যদি এখানে আমার কোনো একটা রেজিস্ট্যান্স লাগানো থাকতো, তাহলে রেজিস্ট্যান্সেও কোনো কারেন্ট যাবে না। আর যে রেজিস্ট্যান্সে কোনো কারেন্ট যাবে না, সেই রেজিস্ট্যান্স থাকা না থাকা একই ব্যাপার, মানে ওটাকে একটা ইনঅ্যাক্টিভ রেজিস্ট্যান্স বলে ভাবতে পারি। তাহলে যেখানে ছিলাম দেখো, তাহলে পি বাই কিউ সমান আর বাই এস হলো আমার হুইটস্টোন ব্রিজের ব্যালেন্স কন্ডিশনে ফর্মুলা। ওকে, তাহলে এটার উপর বেস করে এবার আমরা দেখব এর কি কি অ্যাপ্লিকেশন আছে। প্রথম অ্যাপ্লিকেশনে চলো, এই একটা সার্কিট দেখতে পাচ্ছ। এই সার্কিটে আমাদের বলছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি, মানে এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। এই সার্কিটে একটা জিনিস দেখো, যখন তুমি দেখবে যে সার্কিটের নর্মাল সিরিজ বা প্যারালালে ক্যালকুলেশন করা যাচ্ছে, তখন করে নিলে কোনো নো প্রবলেম। কিন্তু এইখানে তুমি কোনোভাবে সিরিজ বা প্যারালাল কিন্তু পাবে না। মনে করো এই কারেন্ট আসলো আই, দুটো ভাগে ভেঙে গেল, তার মানে সিরিজ থাকলো না। এবার চলে গেল প্যারালাল আছে কিনা, এই দুটোর কি বোথ এন্ড কানেক্টেড? একটা এন্ড কানেক্টেড ঠিক আছে, কিন্তু এর এই এন্ড আর এই এন্ড তো আর নিজেরা কোনো ওয়্যার, ডাইরেক্ট ওয়্যার দিয়ে কানেক্টেড নেই, তাহলে এটাকে প্যারালালও বলা যাচ্ছে না। তার মানে যেখানে সিরিজও বলা যাচ্ছে না, প্যারালালও বলা যাচ্ছে না, তাহলে সেখানে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। কি ব্যাপার? সার্কিট দেখতে পুরো হুইটস্টোন ব্রিজের মতো। তাহলে প্রথম কাজ হলো আমাদের চেক করা এটা হুইটস্টোন ব্রিজের
ব্যালেন্স কন্ডিশনটা মেনটেন করছে কি না। দেখো তোমাদের যদি এই কোশ্চেন এমসিকিউ তে আসে, মোটামুটি গ্যারান্টি এটা ব্যালেন্স কন্ডিশন মেনটেন করবে। তাহলে আগে দেখি পি কিউ, পি বাই কিউ আর বাই এস হচ্ছে কিনা। এটা ছিল আমার পি, এটা ছিল কিউ, তার মানে 5/10 ইকুয়াল টু আর বাই এস মানে 10/20, 10/20 দেখো হচ্ছে কিনা। 5/10 মানে 1/2, 10/20 মানেও 1/2। তার মানে এখানে হুইটস্টোন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন মেনটেন হচ্ছে। তাহলে যদি হুইটস্টোন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন মেনটেন হয়, আমরা জানি গ্যালভানোমিটারে কোনো কারেন্ট যায় না। গ্যালভানোমিটার কোথায় থাকে? এই যে মাঝখানে থাকে। তাহলে গ্যালভানোমিটারে যদি কারেন্ট না যায়, তাহলে এই রেজিস্ট্যান্স থাকা আর না থাকা একই ব্যাপার। আমরা রেজিস্ট্যান্সটাকে ধরে উড়িয়ে দিলাম। এই রেজিস্ট্যান্সটাকে যখন ধরে উড়িয়ে দিলাম, তখন আমার বেসিক্যালি সার্কিটটা কেমন হয়ে গেল? আমার সার্কিটটা হয়ে গেল, দেখো সিম্পলি এই একটা 5 ওহম, তার সাথে এই একটা 10 ওহম, নিচে চলে আসো একটা 10, এই আর একটা 20। তাহলে এটা 20 ওহম, এটা 10 ওহম, এটা 5, এটা 10। এই 5 আর 10 কি হচ্ছে? সিরিজে। এই 10 আর 20ও সিরিজে। তাহলে 5 আর 10 এ 15, 10 আর 20 তে 30। তাহলে এবার ফাইনালি কি পেলাম? এরকম একটা সার্কিট পেলাম যেখানে 5 আর 10 এ 15 ওহম ওপরে, 10 আর 20 30 ওহম নিচে। তাহলে এরা আবার কেমন কানেকশনে আছে? এরা কিন্তু দেখো আবার প্যারালাল কানেকশনে আছে। এবার এরা যদি প্যারালাল কানেকশনে থাকে, তাহলে আবার সেই প্যারালালের সূত্র ব্যবহার করব। দেখো প্যারালাল সূত্র একবারে ব্যবহার করি। কি বলেছিলাম? গুণ করে ওপরে বসাবো, যোগ করে নিচেই বসাবো, কোনো ঝামেলাই থাকে না। তাহলে তাহলে পরে কি দাঁড়াচ্ছে? ইকুয়াল টু 15 গুণ 30 ডিভাইডেড বাই 45, 3 15 45, 3 10 30, দ্যাট ইজ 10 ওহম ইজ দ্য আনসার। আশা করি এ পর্যন্ত বোঝাতে পেরেছি। নেক্সট চলে আসি আমরা পরের প্রবলেমটাতে। দেখো আচ্ছা, এইবার যে সার্কিটটা দেখতে পাচ্ছ, এই সার্কিটটার সাথেও কিন্তু হুইটস্টোন ব্রিজের একটা রিলেশন আছে। কিন্তু এই রিলেশনটা তোমরা যদি ছবিটা দেখো, ছবিটা দেখে কিন্তু এখান থেকে কিছু আন্দাজ করা যাচ্ছে না। তাহলে এখান থেকে যদি ছবি দেখে আন্দাজ না করা যায়, তাহলে আমি বুঝবো কি করে হুইটস্টোন ব্রিজ কোনটা আর এর মধ্যে কোন রেজিস্ট্যান্সটাকে বেসিক্যালি আমরা কাটবো। তাহলে এটা করার জন্য এটাকে আমাদের এবার একটু ইমাজিনারি পাওয়ার ইউজ করতে হবে। কিভাবে করব? দেখো এইটা হলো আমার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আমরা এবার যেটা করব, এই যে এন্ডটা দেখতে পাচ্ছ আর এই এন্ডটাকে দেখতে পাচ্ছ, এটাকে শুধুমাত্র স্ট্রেচ করব। এইভাবে ধরো এটাকে স্ট্রেচ করলাম, করে তাহলে দেখো তো এই ছবিটা পুরো এরকম আসে না? এই এ, এই বি, আমরা কাকে স্ট্রেচ করবো বলেছে? এই 15টাকে। 15টাকে মনে করো স্ট্রেচ করে মাঝখানে এই রাখলাম। রাখার পর দেখো এই 15-র মাথার দিক থেকে 5 ওহম গিয়ে এতে মিশলো, 10 ওহম গিয়ে বিতে মিশলো, এই 5 গিয়ে এতে মিশলো, 10 গিয়ে বিতে মিশলো। ওকে, আচ্ছা এই 15-র এই সাইড মানে যেটাকে আমি নিচে প্লেস করেছিলাম, এর থেকে দেখো 10 গিয়ে এতে মিশলো, 20 গিয়ে বিতে মিশলো। তাহলে এখান থেকে 10 গিয়ে এতে মিশলো, 20 গিয়ে বিতে মিশলো। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে দেখো এই দিকটা এ, এই দিকটা বি, এই যে এটা এ আর এটা বি, তাহলে এটা কিসের মতো দেখতে? একদম ঠিক আগের সার্কিটটা দেখো, এই দেখো পুরো এই সার্কিটটার মতো দেখতে। আমরা ভ্যালু গুলো সেম নিয়েছি যাতে আমাদের বারবার ক্যালকুলেশন করে সময় নষ্ট না করতে হয়েছে না হয়। 5 10 10 20, 5 10 10 20, তাহলে সেম আনসার। এই যে 5 10 10 20, মাঝখানের 5 ওহমটা কাটা, এর আর কোনো ভ্যালু থাকছে না। তাহলে আগেরটার সাথে এটা বোঝা গেল। তাহলে এটা দেখতে যেমনই হোক না কেন, এটা কিন্তু কি বললাম না, এটাও কিন্তু হুইটস্টোন ব্রিজেরই অ্যাপ্লিকেশন হলো। নেক্সট টপিকে চলো। আচ্ছা এবার দেখো আবার একটা সার্কিট। এটাও দেখে কিন্তু আমাদের কোনোভাবে মনে হচ্ছে না যে এটা হুইটস্টোন ব্রিজ হবে, কিন্তু বাস্তবে এটাও একটা হুইটস্টোন ব্রিজ। কিরকম? দেখো এই যে এ পয়েন্ট দেখতে পাচ্ছ, এটা রাইট সাইডে থাকা লেফট সাইডে থাকা একই ব্যাপার, এটাকে লেফটে করে দিলাম। আর এই যে মাঝখানে দুটো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ, একটা 10 ওহম আর একটা 20 ওহম, যার সাথে বি আছে। আমরা কি করলাম, এই অংশটাকে জাস্ট রিপ্লেস করে রাইট সাইডে তুলে দিলাম। মানে এইটা 10 ওহম, এটা হলো 20 ওহম।
তার মানে কি হচ্ছে দেখো, জাস্ট এটার এইখানে যদি আমরা ভাবি এই রেজিস্ট্যান্স গুলো আসলে তার, তাহলে এই যে তারগুলো আছে এই তারগুলো জাস্ট এভাবে ভাঁজ করে এপাশে দিয়ে দিলাম। তাহলে এই তারগুলো যদি ভাঁজ করে এপাশে দিয়ে দিই তাহলে এইগুলোর তো আর কোনো অস্তিত্ব থাকছে না, তাই এইগুলো কেটে দিলাম ধরো। আচ্ছা, এগুলো যখন কেটে দিলাম তাহলে দেখো তো এই যে পুরো সার্কিটটা, তাহলে এখানে আমার বি এসে গেছে। এবার এই পুরো সার্কিটটা হালকা একটু রোটেট করে দিলাম, দিলে দেখো পুরো হুইটস্টোন ব্রিজ। তাহলে সেই এই 5 ওহম 10 ওহম, এই 10 ওহম 20 ওহম, মাঝখানে এই হলো আমার গ্যালভানোমিটারের লাইনটা যেখানে কারেন্ট 0, তার মানে এই 15 ওহম কারেন্ট কাটা। ক্লিয়ার? তাহলে আনসার সেই আগের মতোই হবে, একই রকম ভ্যালু নিয়েছি 5 10 10 20, তাই ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, আগের যেটা আনসার ছিল সেম আনসার হবে। পরেরটাতে চলে এসো। আচ্ছা, এই হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা সার্কিট। এই সার্কিটটা কি হচ্ছে, এটা একটা কিউব। এই কিউবের প্রত্যেকটা যে আর্ম আছে প্রত্যেকটা আর্মে মনে করো আর রেজিস্ট্যান্স আছে। দিয়ে এবার বললো এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করো। এটা এত কমন একটা সার্কিট যে এর কোনো ক্যালকুলেশনই করবে না, এর ক্যালকুলেশন বরঞ্চ সময় নেবে, পরীক্ষার হলে মাথা খারাপ করে দেবে। ইন দ্যাট কেস এটার যেটা উপায় আছে, এর আনসার হলো 5r/6। এর আনসার কত? 5r/6। এটাকে পুরো মনে রাখবে যে এই কিউবের যে সার্কিট হয়, কিউবের সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু 5r/6 হয়। এবার যদি আর এর ভ্যালু দেওয়া থাকে তোমরা আর এর ভ্যালু বসাবে ও সে ক্যালকুলেট করবে। নেক্সট, এরপর দেখো টু রেজিস্ট্যান্স 200 and 400 অবশ্যই ওহম আর কানেক্টেড ইন সিরিজ অ্যান্ড প্যারালাল, ফাইন্ড দ্য রেশিও অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সেস। তার মানে সিরিজে থাকলে কত হবে, প্যারালালে থাকতে কত হবে, তারপর তাদের রেশিওটা কত হবে সেটা বের করতে হবে। দুটো দেখো, একটা 200 একটা 20 ওহম একটা 40 ওহম। এরা যদি সিরিজে থাকে তাহলে আমরা আর এস বললাম তাদের ইকুইভ্যালেন্ট, সিরিজে থাকলে আমরা জানি যোগ করে দিতে হয়, তাহলে 20 + 40 দ্যাট ইজ 60 ওহম। আচ্ছা, এবার এরা যদি প্যারালালে থাকে, প্যারালালে থাকলে কি হয়, একদম কমন রুলে চলে আসি, গুণ করে ওপরে বসাতে হয়, যোগ করে নিচে বসাতে হয়। তাহলে 20 × 40 ওপরে, 20 + 40 নিচে। তাহলে কি দাঁড়ালো এটা, 20 × 40 / 60। এবার একটু কাটাকাটি করি, 3, তাহলে এটা আনসার হবে আমার 40/3 ওহম। ওকে, এরপর দেখো আমাদের বের করতে বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সেস। তাহলে রেশিও মানে অ্যাকচুয়ালি কি, RS/RP। আমার RS কত, 60 ওহম, / RP মানে এই 40/3। তাহলে 40/3টা উপরে চলে গেল, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, দ্যাট ইজ 9/2 ইজ দ্য আনসার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে কি হলো, RS/RP = 9/2 হয়ে গেল আনসার। পরের কোশ্চেনে চলো। Two resistance P and Q has equivalent resistance 10 ohm and 2.4 ohm when connected in series and parallel respectively. Find P and Q. তাহলে দেখো দুটো রেজিস্ট্যান্স P আর Q যখন এরা সিরিজে থাকে তখন 10 ওহম, প্যারালালে থাকলে ইকুইভ্যালেন্ট কত, 2.4 ওহম। আমাদের P আর Q এর ভ্যালুটাকে এখানে ক্যালকুলেট করতে হবে। তার মানে কিভাবে করা যায় দেখা যাক। যখন সিরিজে থাকে আমরা জানি P + Q, এটা হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমাদের কাছে গিভেন হলো P + Q = 10। আরেকটা কি গিভেন দেখো তো, প্যারালালে থাকলে এটা 2.4। তাহলে প্যারালালে থাকা মানে কি, প্যারালালে থাকলে আমরা জানি মাল্টিপ্লাই করে উপরে ভাগ করে নিচে, এটা ইকুয়াল টু কত হলো আমার 2.4। 2.4 মানে 24 / 10। আমাদের কি করতে হবে, বেসিক্যালি ম্যাথমেটিক্যালি কিছু ক্যালকুলেশন করে এখান থেকে পি আর কিউ কে ক্যালকুলেট করতে হবে। এটা কি করে করা যায়, এটা করতে গেলে কিছু সহজ উপায় আছে। দেখো এখান থেকে পি কিউ / P + Q মানে 10 = 24/10,
তার মানে এখান থেকে বলতে পারি পি কিউ মানে আমার 24। ওকে, একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে তোমরা জানো, পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4 পি কিউ। ভ্যালুগুলো বসাচ্ছি, পি প্লাস কিউ মানে 10, দ্যাট ইজ 10 স্কোয়ার মাইনাস 4 ইন্টু পি কিউ মানে 24, তাহলে 100 মাইনাস 24 ইন্টু 4 ইজ 96, দ্যাট ইজ ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে পি মাইনাস কিউ ইকুয়াল টু 4, এখানে বসে নিলাম পি মাইনাস কিউ ইকুয়াল টু 4। আচ্ছা, তাহলে আমাদের কাছে দুটো ইকুয়েশন আছে, একটা পি প্লাস কিউ ইকুয়াল টু 10, একটা পি মাইনাস কিউ ইকুয়াল টু 4। আমার কাজ কি, এই দুটোকে সলভ করে পি আর কিউ বের করা। আমরা নিশ্চয়ই এমসিকিউ যখন সলভ করব তখন আমরা এভাবে করব না, মানে ওই সেই ম্যাথামেটিক্সে যেমন করো ওভাবে করবো না, ডাইরেক্ট দেখেই অপশন দেখেই বুঝে যাব কোন দুটো যোগ করলে 10 হচ্ছে, বিয়োগ করলে 4 হচ্ছে। এখানে মোটামুটি একটা আন্দাজ করতে পারি যে যদি আমরা এখানে সলভ করি, দেখো 2p ইকুয়াল টু একটা হবে 7, p ইকুয়াল টু কিভাবে, দেখো যদি দুটোকে যোগ করে দিই, এটা এটা কেটে গেল, কেটে গেলে 2p ইকুয়াল টু কত হলো 14, তাহলে p ইকুয়াল টু আসলে হলো 7। তাহলে p যদি 7 হয় তাহলে q অবশ্যই 3 হবে, কারণ দুটো যোগ করে 10 হয়। তাহলে একটা 7 একটা 3, এই যে 7 প্লাস 3 ইজ 10, 7 মাইনাস 3 হলো 4 এর সমান। হয়ে গেল প্রবলেম সলিউশন। নেক্সট টপিকে চলো। আচ্ছা, এইবার চলে আসি, আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে কিছু থাকে হলো পোটেনশিয়াল ডিফারেন্স ডিপেন্ডেন্ট রেজিস্টার, আর কিছু থাকে হলো পোটেনশিয়াল ডিফারেন্সের উপর ডিপেন্ড করে না, কিছু থাকে হলো আমাদের কমার্শিয়াল রেজিস্টার। বিভিন্ন রকম যে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সার্কিট, তার মধ্যে বিভিন্ন পার্টে রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়। এর কারণ কি, দেখো মেন লাইনের যে কারেন্ট আসে, ওই কারেন্টটা কিন্তু আমার একটা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক পার্টসের প্রত্যেকটা অংশে কিন্তু সমান কারেন্ট যেতে পারে না, মানে যায় না তার ওয়ার্কিং অনুযায়ী। তাহলে এই যে প্রত্যেকটা অংশে ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট পাস করানোর জন্য কি করতে হয়, ডিফারেন্ট ডিফারেন্ট মাপের রেজিস্টার ব্যবহার করতে হয়। খুব কমন রেজিস্টার যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় সেগুলো হলো কার্বন রেজিস্টার। তো এই কার্বন রেজিস্টারের বেসিক্যালি যেটা থাকে, কালার কোডিং থাকে। এই কার্বন রেজিস্টারের গায়ে কিন্তু কোনো কত রেজিস্ট্যান্স বা কত ওহম রেজিস্ট্যান্স এই ভ্যালুটা লেখা থাকে না। তাহলে আমরা কি করে ওর কালার দেখে কার্বন রেজিস্টারের রেজিস্ট্যান্স হিসাব করে বলবো? এই কার্বন রেজিস্টার আগে দেখে নি হিসাব, মানে রেজিস্টারটা কেমন দেখতে হয়। কার্বন রেজিস্টারটা আমরা যদি একটু ম্যাগনিফাই করি ব্যাপারটাকে, তাহলে ঠিক এইরকম দেখতে হবে। এই কার্বন রেজিস্টারের মোট 4টে কালার থাকে, কালার 1, কালার 2, কালার 3, এখানে একটা 4 নম্বর কালারও থাকে। এই 4 নম্বর কালার যেটা থাকে, এই কালারের দুটো অপশন থাকে, আইদার এটা গোল্ডেন কালার হবে অথবা সিলভার কালার হবে। ওকে, এই গোল্ডেন আর সিলভার কালার কি মিন করে, বলছে কার্বন রেজিস্টার যদি গোল্ডেন কালার থাকে 4 নম্বর কালারে, গোল্ডেন কালার মিন করে যে এটা 5% পর্যন্ত এরর থাকতে পারে, আর সিলভার কালার মিন করে যে এখানে মোট 10% পর্যন্ত আমার রেজিস্টারটাতে এরর থাকতে পারে। আর প্রথম 3টে কালার কি মিন করে, প্রথম 3টে কালারকে মনে করো এটা কালার 1, এটা মনে করো কালার 2, এটা মনে করো কালার 3। তাহলে কালার 1, কালার 2 অ্যান্ড কালার 3 যদি আসি, এই কালারগুলোর অ্যাকচুয়ালি কোড আছে। কি কালারগুলোর কোড, তাহলে কি হলো, আমাদের প্রথমে 3টে কালার থাকছে, কালারগুলোকে আমরা C1, C2, C3 বললাম। 4 নম্বর কালারের হিসাব তো বলাই হয়ে গেছে। তাহলে এই প্রথম 3টে কালার, দেখো এই কালারের আবার কোড আছে। এই কালারের কোডগুলো কি হয়, কালারের কোডগুলো আমরা এখানে নোট করেছি, দেখো BBROYGBVG। এই কালারের কোডগুলো কিভাবে হিসাব করতে হয়, দেখো প্রথম বিতে ব্ল্যাক, পরের বিতে ব্রাউন, তারপর রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট,
অ্যান্ড লাস্ট ওয়ান ইজ গ্রে। এবার প্রত্যেকটা কালারের কোড আছে কিরকম, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8। কালারের কোডগুলো কিভাবে মুখস্থ করতে হয়, তোমরা যখন গ্রাজুয়েশনে পড়েছো তখন দেখেছো এই কালারের কোডগুলো পড়তে হয়। গ্রাজুয়েশন এখন তো বর্তমানে 11-12 এর সিলেবাসেও আছে এগুলো। এই কালারের কোডগুলো মুখস্থ করতে হয় এইভাবে, BBROY রয় goes to Bombay via Goa। কি বললাম, BB রয় goes to Bombay via Goa। তার মানে কি হচ্ছে দেখো, BB রয়, এই যে BBROY রয় goes to Bombay via Goa। এভাবে আমরা মনে রাখলে তাহলে কি প্রত্যেকটা কালার কোড পরপর আমার এসে গেল। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই কালার কোড থেকে আমি রেজিস্ট্যান্স কিভাবে ফাইন্ড করব। মনে করো আমি বাজার থেকে যে রেজিস্ট্যান্সটা কিনেছি তার কিছু এখানে কালার আছে। ধরো এর প্রথম কালারটা আছে ইয়েলো, তারপরের কালারটা আছে মনে করো গ্রিন, তারপর কালারটা মনে করো আছে হলো অরেঞ্জ। তাহলে রেজিস্ট্যান্সটা কত হবে, এটা অরেঞ্জ। তাহলে দেখো নিয়ম হলো সবসময় এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, C1 C2 ইন্টু 10⁻³ প্লাস মাইনাস X%। তো C1 C2, এবার প্রথম কালারটা কি ইয়েলো, ইয়েলোর কোড কত, ইয়েলোর কোড দেখো 4, তাহলে প্রথমে বসে গেল 4। এর পাশেই বসবে C2, C2 মানে কোনটা, গ্রিন কালার, গ্রিনের কোড কত 5, তাহলে এর পাশে বসে গেল 5 ইন্টু 10⁻³ মানে 3 নম্বর কালার, 3 নম্বর কালার কোনটা ছিল, অরেঞ্জ, অরেঞ্জের কোড কত, অরেঞ্জের কোড কত 3, তাহলে এই 10⁻³ প্লাস মাইনাস। এইখানে গোল্ডেন আর সিলভার দুটোই তো থাকবে না, যে কোনো একটা থাকবে। মনে করো এখানে আছে গোল্ডেন কালার, এই গোল্ডেন কালার মানে কি হলো, গোল্ডেন কালার মানে আমরা জানি 5% এরর হবে, তাহলে এটা প্লাস মাইনাস 5%। এই এরর মানে কি, মানে কালার থেকে আমরা যত রেজিস্ট্যান্সকে আইডেন্টিফাই করছি, প্র্যাকটিক্যালি আমরা যদি একটা মাল্টিমিটার দিয়ে মেপে দেখি, মেপে দেখলে দেখতে পাবো তার ভ্যালুটা এক্সাক্ট এই কালারের মতো করে আসবে না, তার ভ্যালুটা এর 5% কম বা 5% বেশি আসতে পারে। আচ্ছা, এইটা যদি গোল্ডেন বা সিলভার কালার না থেকে ধরো কোনো একটা রেজিস্ট্যান্স আমি দেখলাম আমার 4th ব্যান্ড বা 4th কালার মিসিং, তাহলে তার রেজিস্ট্যান্স কত। তাহলে সেক্ষেত্রে ফার্স্ট পার্টটা নর্মাল হিসাবে চলবে, কিন্তু লাস্ট পার্ট যেটা মানে যেখানে এরর পার্সেন্টেজ হিসাব করা হচ্ছে, বলতে যদি কোনো কালার ব্যান্ড না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 20% এরর আছে বলে ধরে নিতে হবে। আশা করি বোঝানো গেছে। এবার চলে আসবো আমরা এই কার্বন রেজিস্টারের উপর বেস করে দু একটা অ্যাপ্লিকেশনে। প্রথম দেখো, এ কার্বন রেজিস্টার হ্যাজ কালার কোড রেড, অরেঞ্জ, ইয়েলো অ্যান্ড গোল্ডেন, ফাইন্ড ইটস রেজিস্ট্যান্স। তাহলে আমার প্রথম কাজ হলো এই চারটে কালারের কি কোডগুলো ধরে নেওয়া। তাহলে চারটে কালারের কোড ধরতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে একটু রাফে এটা নোট করে নিতে হবে, BB রয় গোস টু বোম্বে ভায়া গোয়া। কালার কোডিংটা ধরে নাও 0 1 2 3 4 5 6 7 8। এখানে একটা জিনিস মনে রাখবে যে লাস্ট একটা হোয়াইট কালারেরও কোড থাকে, যার কোড হলো 9। সাধারণত থাকে না, যদি থাকে তাই সেজন্য আলাদা করে বলে রাখলাম, হোয়াইট কালারের কোড হলো 9। আচ্ছা, তাহলে এখান থেকে দেখে নাও রেড কালারের কোড কত 2, অরেঞ্জের কোড কত 3, ইয়েলোর কোড কত 4, গোল্ডেন মানে কি জানি 5%। তাহলে এই হলো, এবার আমাদের রেজিস্ট্যান্স ফাইন্ড করতে বলেছে। তাহলে আমাদের নর্মাল রুল ছিল কি, C1 C2 ইন্টু 10⁻³ প্লাস মাইনাস X%, এটা হলো আমাদের রুল। তাহলে C1 C2 মানে 2 আর 3, তাহলে 2 3 23 ইন্টু 10⁻³ কোনটা, C3 ইয়েলো, ইয়েলো ইজ 10⁻⁴ প্লাস মাইনাস, এটা গোল্ডেন আছে মানে 5%, হয়ে গেল আনসার। পরের কোশ্চেনে চলো। পরের কোশ্চেনটা দেখো, এ কার্বন রেজিস্টার হ্যাজ রেজিস্ট্যান্স 45 ইন্টু 10⁵ কিলো ওহম, ফাইন্ড ইটস কালার কোড। আচ্ছা, এখানে দেখো 45 ইন্টু 10⁵ কিলো ওহম, এইটা দেখে মনে হচ্ছে যে আগে তো সলভ করেছি, হয়ে যাবে খুব ইজিলি, কোড দিয়ে বসিয়ে দেবো, কিন্তু না,
এখানে খেয়াল রাখতে হবে এখানে একটা কিলো ওহম আছে, এখানে কনফিউশন তৈরি করার জন্য এরকম কিলো ওহম থাকতে পারে। যদি কিলো ওহম থাকে তাহলে প্রথমে ওটাকে ওহমে কনভার্ট করবে কিভাবে, 45 ইন্টু 10⁵ কিলো মানে আমরা জানি 10 কিউব, তাহলে 10 কিউব ওহম, তাহলে এটা কি আসলো 45 ইন্টু 10⁸। তাহলে এবার দেখি 4 কার কোড, 5 কার কোড আর 8 কার কোড। তাহলে ঠিক আগের পেজেই দেখে নি, 4 হলো ইয়েলোর কোড, 5 হলো গ্রিনের কোড। তাহলে এটা হলো ইয়েলো, এটা হলো গ্রিন, আর 10⁸ আছে 8 কার কোড, গ্রের কোড। তাহলে 8 হলো গ্রে, এটা কিন্তু গ্রিন আর এটা হলো আমার গ্রে। দেখো এখানে কোনো প্লাস মাইনাসের কিছু দেয়নি, তার মানে আমাদের আসলে এই তিনটে কালারকেই ফাইন্ড করতে বলেছে। যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকতো তখন বের করতাম যে ওটা গোল্ডেন কালার হবে না সিলভার কালার হবে না নো কালার ব্যান্ড হবে। পরের টপিকে চলে যায়। আচ্ছা, এইবার আমরা চলে আসবো ইলেকট্রিক পাওয়ার, ইলেকট্রিক এনার্জি এই কনসেপ্ট গুলোতে। আচ্ছা, ইলেকট্রিক পাওয়ার কি? ইলেকট্রিক পাওয়ার বলতে গেলে আগে একটু চলে আসো, হ্যাঁ, ইলেকট্রিক পাওয়ার বলতে গেলে আগে আমাদের প্রথমে জানতে হবে হলো জুলস ল। এই যে জুলের সূত্র যেটা ছিল, জুলস লতে বলছে যে কোনো একটা ওয়্যার নিলাম, ধরো এই, যার রেজিস্ট্যান্স আর, কারেন্ট আই, এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স মনে করো ভি। তাহলে পরে এই সার্কিটে কারেন্ট যাওয়ার ফলে কতটা হিট প্রডিউস হবে, সেই হিট এইচ ইকুয়াল টু ফর্মুলা হলো আই স্কোয়ার আর টি। এই হলো আমার ফর্মুলা। তাহলে এই আই স্কোয়ার আর টি এটা আসলে কি, এনার্জি ইন টি টাইম। এবার আমরা জানি কি এনার্জি ইন ইউনিট টাইম বা ওয়ার্ক ইন ইউনিট টাইম, এটাকেই বলে হলো পাওয়ার। তাহলে এখান থেকে যদি ইলেকট্রিক পাওয়ার ক্যালকুলেট করতে হয় তাহলে টি এর জায়গাতে 1 বসাবো বা এইচ কে টি দিয়ে ভাগ করব। তাহলে ফাইনালি ওখান থেকে কি আসলো, পি ইকুয়াল টু আসলে আই স্কোয়ার আর আসলো। এটাকে যদি আমরা চেঞ্জ করি এভাবে আই ইন্টু আই আর লিখতেই পারি, কিন্তু ওহমস ল থেকে জানি ভি ইকুয়াল টু আই আর, তাহলে এই আই আর এর জায়গাতে ভি লিখবো, তাহলে পেয়ে গেলাম ভি আই। আবার এই ওহমস ল থেকেই ভিটাকে যদি রিপ্লেস করি, ধরো আইটাকে রিপ্লেস করলাম, আই ইকুয়াল টু আসে কত, ভি বাই আর, তাহলে এখানে আসলো ভি ইন্টু ভি বাই আর, তার মানে এটা আসে ভি স্কোয়ার বাই আর। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা, এটা আই স্কোয়ার আরও হতে পারে, ভি আইও হতে পারে, ভি স্কোয়ার বাই আরও হতে পারে। তো দেখে নাও এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার ভি আইও হতে পারে, আই স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আরও হতে পারে। পাওয়ারের ইউনিট কি হবে, পাওয়ারের এসআই ইউনিট আমরা জানি ওয়াট। এই ওয়াটটা কি ভি এবং আই থেকে দেখতে পাচ্ছি ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এই যে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। এবার চলে আসো ইলেকট্রিক এনার্জি। ইলেকট্রিক এনার্জি যেটা হবে, ইলেকট্রিক এনার্জির ইউনিট কি হবে, ইলেকট্রিক এনার্জি যে কোনো এনার্জির ইউনিট জুল, তাহলে জুল ইকুয়াল টু ওয়াট ইন্টু সেকেন্ড। অনেক সময় এই কিলোওয়াট আওয়ারের ব্যাপারটা একটুখানি মনে রাখতে হয়। কিলোওয়াট আওয়ারের গল্পটা জানার জন্য একটু খেয়াল করো। প্রথম কথা বলি, আমরা বাড়িতে আমাদের যে ইলেকট্রিক্যাল মিটার থাকে, এই ইলেকট্রিক্যাল মিটারগুলোতে যে ইউনিট হিসাবটা আসে, এই ইউনিটকে বলে বিওটি। বিওটির একটা ফুল ফর্ম আছে, বিওটির ফুল ফর্ম হলো বোর্ড অফ ট্রেড ইউনিট। কি আসে বললাম না, বাড়িতে যে ইলেকট্রিকের বিল আসে তাতে আমাদের যে ইউনিট থাকে সেই ইউনিটটা হলো বিওটি। এই বিওটির একটা ফুল ফর্ম আছে, বিওটির ফুল ফর্ম হলো বোর্ড অফ ট্রেড ইউনিট। তো এই বোর্ড অফ ট্রেড ইউনিট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এই বোর্ড অফ ট্রেড ইউনিট বলতে আসলে বোঝায় কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার মানে 1 কিলোওয়াটের কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি 1 ঘন্টা ধরে চলে তাহলে যতটা এনার্জি ওখানে প্রডিউস হয় বা এনার্জি লস হয় সেটাকেই আমরা বলি 1 কিলোওয়াট আওয়ার। এই 1 কিলোওয়াট মানে অ্যাকচুয়ালি 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার মানে হলো 3600 সেকেন্ড। তাহলে যদি দুটোকে মাল্টিপ্লাই করি তাহলে 36 এর পরে 5টা শূন্য হচ্ছে এত ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ড মানে আবার আমরা জানি জুল, তাই এটাকে লিখতে পারি 3.6 ইন্টু 10⁶
জুল। এটাই হলো 1 বিওটি বা 1 ইউনিটের ইকুইভ্যালেন্ট এনার্জি ইন জুল। পরের টপিকে চলো। এরপর দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল। এই ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল পড়তে গেলে প্রথমে আগে সেলের ব্যাপারটাতে আসতে হবে। সেলের ব্যাপারটা কিরকম, তো মনে করো আমাদের এটা হলো একটা সেল। এবার এই সেলের আমরা জানি প্রত্যেকটা সেলের একটা ইএমএফ থাকে। প্রত্যেকটা সেল কিন্তু কিছু না কিছু মেটেরিয়াল দিয়ে তৈরি, সেটা ড্রাই সেল হতে পারে, ওয়েট সেল হতে পারে, বা যে কোনো সেল হতে পারে। এই সেলগুলো যে মেটেরিয়াল দিয়ে তৈরি, সেই মেটেরিয়ালগুলো নিজেরাই কিছু রেজিস্ট্যান্স কি করে না ওর মধ্যে ইনবিল্ড করে। এই নিজেরা যে রেজিস্ট্যান্স ইনবিল্ড করে সেই রেজিস্ট্যান্স গুলোকেই আমরা বলি ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো ধরো এই সেলটার ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো আর। এবার এই সেলটার সাথে আমরা একটা রেজিস্ট্যান্সকে কানেক্ট করে দিলাম, দিয়ে আমরা দেখতে চাই যে এটার মধ্যে থেকে কেমন ভাবে কারেন্ট ফ্লো করছে। তো এই সেলটাকে যখন একটা রেজিস্ট্যান্সকে কানেক্ট করে দেবো, আমরা জানি সবসময় সেলের যেটা পজিটিভ এন্ড থাকে, পজিটিভ এন্ড থেকে সবসময় আউটার সার্কিটে কারেন্ট ফ্লো হয়। তাই পজিটিভ এন্ড থেকে আউটার সার্কিটে মনে করো আই কারেন্ট ফ্লো হলো। তাহলে আমার প্রথম কাজ হলো এখানে কারেন্টের ভ্যালু ক্যালকুলেট করা। কিভাবে করব? টোটাল কারেন্ট ইজ টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। এটা ওহমস ল থেকে জানা যাচ্ছে। তাহলে কারেন্ট ইকুয়াল টু কি পেলাম? ই বাই আই আর প্লাস ছোট আর। এই ছোট আরটাই কিন্তু আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর ক্যাপিটাল আর এটা হলো লোড রেজিস্ট্যান্স, যেটা আমরা এই সেলের সাথে কি হলো আউটার সার্কিটে জুড়ে দিয়েছিলাম। তাহলে এখান থেকে ই ইকুয়াল টু কি আসলো? আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর। এই আই ইন্টু ক্যাপিটাল আর মানে কি? যদি এখান থেকে আই কারেন্ট যায়, এই আই কারেন্ট ক্যাপিটাল আর রেজিস্ট্যান্সের মধ্যে টোটাল যে ভোল্টেজটা দিচ্ছে সেই ভোল্টেজটাই আমার আই আর। তাহলে আমরা এখানে আই ইন্টু ক্যাপিটাল আর কে ভি দিয়ে লিখতে পারি, প্লাস স্মল আই আই ইন্টু স্মল আর হলো। এখান থেকে তাহলে আমাদের মনে কি কি রাখতে হবে? আমাদের মনে রাখতে হবে ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কিসের জন্য হয়। ইন্টারনাল রেজিস্ট্যান্স বেসিক্যালি তৈরি হয় হলো মেটেরিয়ালের নেচারের জন্য। কার মেটেরিয়াল? না এই সেল যে মেটেরিয়াল দিয়ে তৈরি, সেই সেলের মেটেরিয়ালের নেচারের জন্য তৈরি হয় হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই ইন্টারনাল রেজিস্ট্যান্স আমাদের হেল্প করে না আমাদের কোনো লস করে? অবশ্যই লস করে। যে কোনো রেজিস্ট্যান্স কারেন্টকে কমায়। কখনো কখনো রেজিস্ট্যান্স আমাদের জন্য হেল্পফুল। আগেও বলেছিলাম কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স সবসময় লস অফ এনার্জি করে তা কিন্তু নয়। কখনো কখনো এমন হয় যে টোটাল কারেন্ট যেটা এন্টার হচ্ছে একটা সার্কিটে, আমাদের ওর মধ্যে যে ব্রাঞ্চ সার্কিট গুলো আছে সেই ব্রাঞ্চ সার্কিটের মধ্যে কোথাও কোথাও কম কারেন্ট লাগে, কোথাও বেশি কারেন্ট লাগে। এই কম কারেন্ট যেখানে যেখানে লাগে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয় বিভিন্ন রকম কার্বন রেজিস্টার ব্যবহার করে। কিন্তু এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি কোন সেলের, সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু কোনো রকম ভাবে আমার সার্কিটে হেল্প করে না, শুধুমাত্র লস অফ এনার্জি বাড়ায়। তো আমাদের সবসময় টার্গেট থাকে যেভাবেই হোক সেলের ইন্টারনাল এনার্জিকে, ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সকে কমাতে হবে। আচ্ছা, এই সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য ঘটনাটা কি ঘটবে দেখো। এই যে ই হলো এর টোটাল পোটেনশিয়াল, এইটার জন্য কি হচ্ছে এখানে একটা ওহমস ল অনুযায়ী আই ইন্টু আর ভোল্টেজ পাচ্ছি, এবং ওর ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য একটা আই ইন্টু স্মল আর এতটা ভোল্টেজ পাচ্ছি। এই আই ইন্টু স্মল আর এই ভোল্টেজটা কিন্তু একটা রানিং সার্কিটে একটা সার্টেন টাইম পর আর এর কোনো অস্তিত্ব থাকে না। তাহলে এই আই ইন্টু আর কে অনেক সময় বলা হয় লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। আচ্ছা, তাহলে এখান থেকে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে গেলে কখনো কখনো আর ইকুয়াল টু ই মাইনাস ভি ডিভাইডেড বাই আই, এই ফর্মুলা ব্যবহার করা যেতে পারে। বুঝতেই পারছো ফর্মুলাটা এই লাইন থেকে আসছে। নেক্সট টপিকে চলো। আচ্ছা, এবার যেটা জানবো একটা সেলের ক্ষেত্রে, মনে করো আমি বাজার থেকে একটা সেল কিনে নিয়ে এসেছি, সেলটার গায়ে দেখবে লেখা থাকে 5 ভোল্ট আর 6 ভোল্ট কিছু একটা লেখা থাকে। প্র্যাকটিক্যালি আমি যদি একটা মাল্টিমিটার বা ভোল্ট মিটার দিয়ে ওটাকে কানেক্ট করি তাহলে কিন্তু আমরা ওই 5 ভোল্ট বা 6 ভোল্ট পাবো না। প্রশ্ন কেন পাবো না? 5 ভোল্ট লেখা থাকলে 5 ভোল্ট পাওয়ার কথা। বলতে কেন পাবো না, তার কারণ হলো আমরা যখনই ওটাকে একটা সার্কিটে অ্যাড করব ওর ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য কিছুটা ভোল্ট নষ্ট হবে। মনে করো 6 ভোল্টের ব্যাটারি কিনেছি, 1 ভোল্ট নষ্ট হয়ে গেল, তাহলে প্র্যাকটিক্যালি পেলাম কতটা? প্র্যাকটিক্যালি পেলাম হলো
5 ভোল্ট। এবার 6 ভোল্ট কি তার মানে ওর মধ্যে নেই? হ্যাঁ আছে। কি কন্ডিশনে আছে? বলছে 6 ভোল্ট থাকার কন্ডিশনটা এটা যে তুমি তখনও ওই ব্যাটারিটাকে কোনো সার্কিটে জোড়োনি। এবার সার্কিটে যতক্ষণ না জুড়ছি ততক্ষণ কারেন্টও পাচ্ছি না, কারেন্ট পাচ্ছি না মানে ভোল্টও নষ্ট হচ্ছে না। অর্থাৎ আমি যদি একটা ওপেন সার্কিট নিই, ওপেন সার্কিট মানে ব্যাটারিটাকে বা সেলটাকে কারোর সাথে কানেক্ট করিনি, সেই সময় ওর যে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকেই বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। আর যদি আমরা এটাকে সার্কিটটাকে ক্লোজ করে দিই তাহলে সেই সময় কি হচ্ছে, কিছুটা ইলেকট্রোমোটিভ ফোর্স থেকে একটু ভোল্টেজ ডাউন হয়ে গেল, সেটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে একটু আগের এক্সাম্পল যেটা 6 ভোল্ট 5 ভোল্ট বলছিলাম, তাহলে ইএমএফ হলো 6 ভোল্ট, পোটেনশিয়াল ডিফারেন্স হবে আমার 5 ভোল্ট। আশা করি বোঝাতে পেরেছি। পরের টপিকে চলে এসো। আচ্ছা, এবার দেখবো এই সেলগুলো যে কম্বিনেশন, আমরা এর আগে দেখেছি রেজিস্ট্যান্সের কম্বিনেশন, তারও আগে দেখেছি ক্যাপাসিটরের কম্বিনেশন, এখন দেখবো সেলের কম্বিনেশন। এই সেলের কম্বিনেশনে মানে সেলগুলো সিরিজে রাখলে বা প্যারালালে রাখলে সেখানে কারেন্ট কেমন হয় সেটা দেখবো। আচ্ছা, মনে করো 3টে সেলকে আমি এখানে সিরিজে রেখেছি, তোমরা 3-এর বদলে আপাতত মনে মনে ভেবে নাও n খানা সেল আছে। তাহলে যখন এরা সিরিজে থাকবে, দেখো প্রত্যেকেরই আমরা ইএমএফ ই ধরেছি, তাহলে মোট ভোল্টেজ কি হবে? এনই হবে। আর যেহেতু সিরিজে আছে সবগুলো আর, তার মানে কি হচ্ছে, সবগুলো আর যদি সিরিজে থাকে তাহলে মোট রেজিস্ট্যান্স হবে, একটা লোড রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর তো আগে থেকেই আছে, প্লাস এর সাথে এই সবকটা আর সিরিজে, তাহলে এন ইন্টু আর, তাহলে এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর, এটা হলো আমার কারেন্ট ইন সেল ইন সিরিজ কম্বিনেশন। আচ্ছা, যদি এমন হয়, দুটো তিনটে কন্ডিশন একটু মাথায় রাখতে হয়, যে আর এর ভ্যালুটা খুব ছোট এনআর এর তুলনায়, মানে এতগুলো সেল আছে, ধরো তাদের যে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স সেগুলো ক্যাপিটাল আর এর থেকে অনেক বড়, তখন ক্যাপিটাল আর এর থেকে অনেক বড় যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, এই ক্যাপিটাল আরটাকে নেই বলে ভাবতে পারি, আর যখনই নেই বলে ভাবছি তখন এন ই বাই এন আর, এন এন কেটে গেল ই বাই আর। সিমিলারলি উল্টো কন্ডিশনে আর ভেরি ভেরি গ্রেটার দেন এন আর হলে আই ইকুয়াল টু এন ই বাই আর আসবে। এই হলো আমার সেলের সিরিজ। এবার চলে আসো সেল ইন প্যারালাল। সেল ইন প্যারালাল মানে অনেকগুলো সেল প্যারালালে আছে। এই প্যারালাল কম্বিনেশনের নিয়ম হলো যে এখানে তোমার যে টোটাল পোটেনশিয়াল, আমরা আগেই দেখেছি প্যারালাল কম্বিনেশনে সমস্ত ভোল্টেজটা সেম থাকে, তাহলে এখানে টোটাল ভোল্টেজ ওই ই হবে বাই, এবার চলে আসি এইগুলোর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে। এই যদি 3টে আর হয়, 3টে আর হলে নিয়ম কি 1 বাই আর প্লাস 1 বাই আর প্লাস 1 বাই আর ইকুয়াল টু 3 বাই আর, তাহলে ইকুইভ্যালেন্ট হয়ে গেল আর পি ইকুয়াল টু আর বাই 3। এটা যদি এন খানা হতো তাহলে আর বাই এন, তাহলে এই যে এন খানা স্মল আর যদি থাকে তাহলে তার জন্য ইকুইভ্যালেন্ট হলো আর বাই এন, তার সাথে একটা ক্যাপিটাল আর কিন্তু সিরিজে আছে, তাহলে ক্যাপিটাল আর যোগ হয়ে গেল, তাহলে আলটিমেট হলো ক্যাপিটাল আর প্লাস আর বাই এন। এটাই হলো আমার কারেন্টের ফর্মুলা। তো এখানে মনে করো এন খানা নিয়ে যদি আমি না বলে এম খানা বলতাম তাহলে আর বাই এম হতো। তাহলে এই হলো আমার কারেন্টের ভ্যালু, এবং এখানেও দুটো কন্ডিশন আছে, কন্ডিশন ওয়াইজ এই ভ্যালু দুটো দেখে নিলে। পরের কোশ্চেনে চলো। এবার যেটা একটা মিক্সড গ্রুপিং নেওয়া হয়েছে। মিক্সড গ্রুপিং মানে দেখো কিছু সেল আছে যারা সিরিজে আছে, এরকম এন নাম্বার অফ সেল আছে, আবার কিছু সেল আছে যারা প্যারালালে। কিছু সেল বলতে এই যে এন নাম্বার অফ সেল যারা সিরিজে আছে, এরকম সিরিজের লাইনই আছে এম খানা। কতগুলো লাইন আছে না এম খানা। আর এই ক্যাপিটাল আর হলো আমার লোড রেজিস্ট্যান্স। এই অবস্থাতে এই সার্কিটে আমাদের কারেন্ট বের করতে হবে। তো এই অবস্থায় কারেন্ট কি করে বের করব? এই অবস্থায় কারেন্টের যে ভ্যালু হবে দেখো আই ইকুয়াল টু, আমরা জানি টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। প্রথমে দেখি টোটাল ভোল্টেজ কত। দেখো একটা ই, দুটো ই, তিনটে ই, সিরিজে থাকলে সব ই গুলো যোগ হয়, তাহলে 3টে ই এন খানা থাকলে এন ই, তাহলে এক একটা লাইন বলতে আসলে এন ইন্টু ই ভোল্টেজ বোঝাচ্ছে। এইরকম এনই 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 এম বার আছে। প্যারালালে থাকলে তো ভোল্টেজের চেঞ্জ হয় না, প্যারালালে তো সেম ভোল্টেজ, তাই টোটাল ভোল্টেজ যতগুলো লাইনই থাকুক না কেন এন ইন্টু ই হবে। আচ্ছা, ই মানে এখানে স্মল ই নয়, এখানে অবশ্যই ক্যাপিটাল ই।
তাহলে n ইন্টু ক্যাপিটাল ই। এবার চলে আসো এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে এই আরটা থাকবে সিরিজে প্লাস আর বাকি যতগুলো আছে তার আগে একটা ক্যালকুলেশন করে নি। তার ক্যালকুলেশন কি করে করবো দেখো, আর 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 এরকম ভাবে এরা সব সিরিজে আছে, মানে সব এনআর, এরকম কতগুলো এনআর এরকম সমান্তরালে আছে এম বার। তাহলে এটা হবে 1/nr প্লাস 1/nr প্লাস ডট 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 এম টাইমস, তাহলে ফাইনালি হবে m/nr, কিন্তু উল্টাতে হবে, তাহলে nr বাই m, তাহলে r প্লাস nr বাই m হলো ইকুয়াল টু, তাহলে n ইন্টু ই ওপরে চলে গেল ডিভাইডেড বাই এই এমটা মাল্টিপ্লাই করো, তাহলে mr প্লাস nr, এই এমটা আবার এখানে চলে আসবে। এইখানে একটা জিনিস দেখো, m ইন্টু n কিন্তু টোটাল নাম্বার অফ সেল বোঝায়, m ইন্টু n কি টোটাল নাম্বার অফ সেল বোঝায়। কেন? কারণ এই দিক বরাবর n খানা আছে, এরকম m খানা লাইন আছে, তাহলে m ইন্টু n মানে টোটাল নাম্বার অফ সেল। এই যে কারেন্টের ভ্যালুটা, এই কারেন্টের ভ্যালু এবার জানতে হবে কখন ম্যাক্সিমাম হয় আর সেই ম্যাক্সিমাম ভ্যালুটার ভ্যালু কত হয়। এই লাইন থেকেই আমরা যেটা করতে পারি, এই যে নিচের ডিনোমিনেটর বা হর দেখতে পাচ্ছ, এই হরকে ক্যালকুলেশন করলে এখান থেকে দেখাতে পারি এনআর ইকুয়াল টু যদি এমআর হয়, সরি এনআর ইকুয়াল টু যদি এমআর হয়, তাহলেই একমাত্র কি হবে, এনআর ইকুয়াল টু এমআর হলে তাহলেই তখন এখানে কারেন্টটা ম্যাক্সিমাম হবে এবং সেই ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট হবে এটা। এগুলোকে ধরে মুখস্থ করে নিতে হবে। নেক্সট চলো। আচ্ছা, আগেই বলে দিয়েছিলাম সেই টপিকটা আরেকবার ফাইনালি তোমাদের পড়ানোর সুবিধার জন্য এখানে নোট করা হয়েছে। জুলস ল অফ হিটিং বলছিলাম না, যে কোন একটা ওয়্যারের মধ্যে যখন কারেন্ট ফ্লো হয়, সেই কারেন্ট ফ্লো হলো যে হিট প্রডিউস হয়, সেই হিটের ফর্মুলা হলো আই স্কোয়ার আর টি, আর হাউস হোল্ড এনার্জি মেজার করার জন্য যে ইউনিট ইউজ করা হয় সেটা হলো কিলোওয়াট আওয়ার, এটাকেই আমরা সাধারণত বলে থাকি বিওটি। আশা করি বোঝানো গেছে। আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা কমপ্লিট করলাম সেটা হলো ইলেকট্রিসিটির, মানে কমন যেটা ইলেকট্রিসিটি, আমরা এসি কারেন্টের কথাই বলছি না, এরপর আমরা অবশ্যই এসি কারেন্টেও আসবো। কমন ইলেকট্রিসিটি পার্টের শেষ করলাম। এই অংশ থেকে ইলেকট্রিসিটি 1 এবং ইলেকট্রিসিটি 2 এই পুরোটা মিলিয়ে হলো ইলেকট্রিসিটি। এখান থেকে আশা করা যায় একটা বা দুটো, 11-12 এর ক্ষেত্রে অবশ্যই দুটো, আর 9-10 এর জন্য অ্যাটলিস্ট একটা কোশ্চেন তো নিশ্চয়ই পাবে। তো এই ক্লাস এ পর্যন্তই এন্ড।